1855 সালের 26শে অক্টোবর সংবাদ প্রভাকরে কবি ঈশ্বরগুপ্ত রেল নিয়ে লিখছেন, বাড়ি নহে বড় দূর, অবিলম্বে পায় পুর, হয় দূর সমুদয় দুঃখ। রেল নিয়ে এই আবেগ কিন্তু আজও একই রকম প্রাসঙ্গিক। রেল আমাদের জীবনের অংশ, আমাদের দৈনন্দিনের অভ্যেস। কিন্তু কখনো কখনো এমন ঘটনাও ঘটে যখন পরিচিত এই ছবিটা একেবারে উল্টে পাল্টে যায়। আজ ভিড়ে ঠাসা আপ সোনারপুর লোকালের হাজার হাজার নিত্যযাত্রী ভাবতেও পারেননি কি অভিজ্ঞতা তাদের জন্য অপেক্ষা করছে। প্ল্যাটফর্মে না থেমে সোজা স্টেশনের গার্ড ওয়ালে ধাক্কা মারল ট্রেন। মুহূর্তে কামরার ভেতরে হুমড়ি খেয়ে পড়লেন অনেকেই, যারা দরজার কাছে ছিলেন ছিটকে পড়লেন প্ল্যাটফর্মে। আমাদের সৌভাগ্য কোনো প্রাণহানি ঘটেনি, কিন্তু কম বেশি আহত হয়েছেন 21 জন। আঘাতের থেকেও বেশি তাদের ঘিরে ধরেছে আতঙ্ক। এই ধাক্কা শুধু প্ল্যাটফর্মের গার্ড ওয়ালে নয়, এই ধাক্কা আসলে রেল নিরাপত্তায়। এই দুর্ঘটনা নিয়ে আজ আলোচনা করব আমরা, তুলে ধরবো ঠিক কি কি অভিযোগ হাজার হাজার নিত্যযাত্রী। এই শুরুতেই দেখব কি করে ঘটলো এই ঘটনা। দেখুন, না, রাওয়ান ছবির এই দৃশ্যের মতো ট্রেনটা শিয়ালদা স্টেশনের দেওয়াল ভেঙে বেরিয়ে আসেনি। তাকে থামাতে G1-কেও নামতে হয়নি। কিন্তু বুধবার সকালে শিয়ালদা স্টেশনে যা ঘটল তাতে কপাল জোরে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন অসংখ্য যাত্রী। নির্দিষ্ট জায়গায় না থেমে সোজা শিয়ালদা স্টেশনের গার্ড ওয়ালে ধাক্কা মারল লোকাল ট্রেন। কামরার ভেতর হুমড়ি খেয়ে পড়লেন যাত্রীরা, কেউ ছিটকে পড়লেন ট্রেনের বাইরে প্ল্যাটফর্মে। বুধবার সকালের এই ঝাঁকুনি ফের একবার প্রশ্নের মুখে ফেলে দিল যাত্রীর নিরাপত্তাকে। ঘড়িতে তখন সকাল 10:17, ভরা অফিস টাইম। শিয়ালদা দক্ষিণ শাখার 13 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে আপ সোনারপুর লোকাল। যাত্রীরা সব নামার জন্য উঠে দাঁড়িয়েছেন। কেউ দরজার হাতল ধরে ঝুলছেন চলন্ত অবস্থাতেই নামবেন বলে, কারণ নেমেই যে ছুটতে হবে কর্মস্থলের উদ্দেশ্যে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোকেরাও ট্রেনে ওঠার তোড়জোড় করছেন, সবটাই রোজকার অভ্যেসে। কিন্তু অভ্যেস মানল না ট্রেনই। সবাইকে চমকে দিয়ে নির্দিষ্ট জায়গায় না থেমে সোজা গিয়ে সজোরে ধাক্কা মারল গার্ড ওয়ালে। এই হচ্ছে 13 নম্বর প্ল্যাটফর্ম। এই যে 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে সোনারপুর লোকাল আসছিল, এই হচ্ছে ট্রেনের সেই বাফার। এবং আসার পর এই যে প্ল্যাটফর্মে যে গার্ডওয়াল রয়েছে, এই কাঠের গার্ডওয়াল, সেইখানে এসে দেখা যাচ্ছে সরাসরি ধাক্কা মারে। ম্যাসিভ জার্কিং, যেন ভূমিকম্প হলে যেমনি ছিটকে যায়, আমাদের বগিটা পুরো আলাদা হয়ে গেল। হঠাৎ দেখে একটা আচমকা জোরে শব্দে পুরো ট্রেন ঝেঁকে উঠলো, মানে ঝাঁকুনি যাকে বলে। সোনারপুর থেকে লোকাল শিয়ালদায় ঢুকছে, আজ অব্দি আমি এই জিনিস কোনোদিনও দেখিনি। তা সেখানে এই সচরাচর প্রথমবার এই জিনিসটা আতঙ্কিত হয়ে উঠেছি। ট্রেনের গতিও নেহাত কম ছিল না। প্ল্যাটফর্মের শেষে স্টপ লেখা যে কাঠের পাটাতনটি ছিল তা ভেঙে ঢুকে যায় ট্রেনের বাফার। ট্রেনটা এত জোর এসছে, এবার যে সামনে খাম্বা ছিল, খাম্বাকে মারলো। আমার পিছনে 2-4টে ভদ্রলোক ছিল, ভদ্রলোকটার গায়ের উপর আমি পাল্টি মেরে পড়লাম। বসেছিল তারা উল্টে গেছে, যারা দাঁড়িয়ে ছিল এইভাবে পুরো পড়েছে। ধাক্কার তীব্রতায় পেছনের দিকের কয়েকটি কামরা লাইন থেকে বেরিয়ে যায়। 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি কিন্তু যখন ঝাঁকুনি হয়, প্রচণ্ড দ্রুত গতিতে যখন ঝাঁকুনিটা হয়, সেই সময় কিন্তু কয়েকটি বগির পরেই কিন্তু দেখা যাচ্ছে দূরের দিকে সেইখানে ট্রেনের যে চাকা রয়েছে সেই চাকাটি ডিরেল হয়ে যায়। 14 নম্বর প্ল্যাটফর্মে তখন দাঁড়িয়েছিল আরেকটি ট্রেন। 13 নম্বর প্ল্যাটফর্মে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের লাইনচ্যুত কামরাগুলি গিয়ে পড়ে তার গায়ে। সৌভাগ্যবশত পাশের ট্রেনটির দরজায় কেউ দাঁড়িয়েছিলেন না, কারণ সেক্ষেত্রে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। ট্রেনের ভেতর থেকে ছবিটি দেখলে বিষয়টি আরও পরিষ্কার হবে। তেরো নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটি ডিরেলড হয়, তার পাশে 14 নম্বর প্ল্যাটফর্মে এই যে ট্রেন যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, দুটো ট্রেনের মধ্যে ব্যবধান একটি হাতেরও পুরো জায়গা নয়। আমরা দেখতে পাচ্ছি একটা হাতও সম্পূর্ণভাবে রাখা যায় না। দেখতে পাচ্ছি যে দুটি ট্রেনের এই যে বগি প্রায় এক প্রকার লেগে গিয়েছে। ব্যস্ত অফিস টাইমে এই ঘটনার জেরে গোটা শিয়ালদা স্টেশনেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের ভেতরে তখন তছনছ দশা। এর ওর ঘাড়ে পড়ে রয়েছেন যাত্রীরা, কেউ যন্ত্রণায় কাতরাচ্ছেন, কেউ আতঙ্কে চিৎকার করছেন। ধীরে ধীরে তাদের বের করে আনার কাজ শুরু হয়, তারপর পাঠানো হয় বিআর সিংহ এবং এনআরএস হাসপাতালে। একজনের নাক ফেটে গেছে, আমার হাতে লেগেছে।
আর 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 এই দুজনে মাথায় চোট খেয়েছে, আর একজনের হাত ভেঙে গেছে। আমার এই হাতের এখানে লেগেছে, হাতে চোট লেগেছে, প্রচুর লেগেছে। এই তো বরফ দিয়ে দিয়ে এখন থেকে একটু কমেছে। মফস্বল থেকে শহরে আসার লাইফলাইন এই লোকাল ট্রেন। প্রতিদিন এই দক্ষিণ শাখাতেই যাতায়াত করেন হাজার হাজার যাত্রী, কিন্তু সেই যাত্রা আদৌ নিরাপদ তো? বুধবার সকালের পর থেকে বারবার শুধু সেটাই মনে হচ্ছে। ময়ূর ঠাকুর চক্রবর্তী, আবির দত্ত ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। আমি বিধানচন্দ্র রায়কে দিয়ে শুরু করব। ওই ট্রেনের যাত্রী ছিলেন। বিধানবাবু, আমি প্রথমেই যেটা জানতে চাইবো, আপনি সম্ভবত কলকাতা হাইকোর্টে যাচ্ছিলেন এবং এই ট্রেনের যাত্রী ছিলেন। আপনার ডান পায়ে চোট লাগে, তারপরে বিআর সিংহ হাসপাতালে আপনাকে নিয়ে যাওয়া হয়। ঠিক কি অভিজ্ঞতা, একদম সরাসরি আপনার মুখ থেকে শুনতে চাইবো। আমি অফিসে হাইকোর্টের কাজে এই ট্রেনে যাচ্ছিলাম, সোনারপুর থেকে উঠেছি। তা ট্রেনটা ভালোই যাচ্ছিল কিন্তু, এবং প্রত্যেকটা প্ল্যাটফর্মে যথারীতি যেমন দাঁড়াচ্ছিল। শিয়ালদাতে আমি সব ট্রেনেই যেমন করি, সবাই উঠে গেলে সাধারণত আমি নামি, উঠোবাটি করি না। আশপাশে সবাই প্রায় উঠে গেছে, কয়েকজন আমরা বসেছিলাম। সেই সময় ট্রেনটা চলছিল। একজন জিজ্ঞেস করলাম, আচ্ছা শিয়ালদা ঢুকছে তো? না, শিয়ালদা ঢুকছে। তো আমি বললাম যে এত জোরে কেন? বলার সঙ্গে সঙ্গেই কিন্তু হঠাৎ একটা ঝাঁকুনি এলো, এবং আমি ব্যাগটা নিয়ে বসেছিলাম, মুখ থুবড়ে পড়ে গেলাম। পাটা সামনের চেয়ারে খুব জোর আঘাত লাগলো। তা ওই অবস্থায় খুব যন্ত্রণা কাতরাচ্ছিলাম। তা আমার পাশেই যিনি ভদ্রলোক ছিলেন, তিনি বলে, খুব লেগেছে? হ্যাঁ, সত্যি খুব লেগেছে, উঠতেই পারছি না। উনি আমাকে ধরে ধরে ওই পাশে 14 নম্বরের সামনে জিআইপি আছে না, ওখানে আমাকে বসিয়ে দিল। বসিয়ে দিয়ে আমি ওদের বললাম, একটুখানি আমাকে ওই স্প্রে মেশিন স্প্রে করলে ভালো হয়, তা আমাকে একটু স্প্রে দিন। বললো, এটা তো অফিস, এখানে নেই। প্রায় 8 ঘন্টা আমার বসিয়ে রাখলো। বসিয়ে রাখার পরে আমাকে ওই এতে করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল বিআর সিংয়ে। এমার্জেন্সিতে ওনারা নিয়ে গেলেন। এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরে ওনারা একটা ভোমেরান ইঞ্জেকশন দিলেন এখানে। আস্তে আস্তে যন্ত্রটা একটু কমলো। তারপর ওনারা এক্সরে করতে বললেন। বিধানবাবু, আমি একবার রিপিট করছি একটা অংশ, সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে ট্রেন যখন প্ল্যাটফর্মে শিয়ালদায় ঢুকছে, তার যা গতি থাকে, আপনি বলছেন আজকে তার থেকে গতি বেশি ছিল, সেটা ধাক্কা লাগার আগেই আপনারা রিয়েলাইজ করেছেন। আমি আমার পাশে যাত্রীকে জিজ্ঞাসা করলাম, এই প্ল্যাটফর্মে ঢুকছে, এত স্পিডে যাচ্ছে? বলার সঙ্গে সঙ্গেই কিন্তু ঘটনাটা ঘটে গেছে। বুঝতে পেরেছি। আমি অমিত রায়চৌধুরীর কাছে আসবো। অমিত বাবু, আপনি 4 বছর ধরে এই সোনারপুর শিয়ালদায় যাতায়াত করছেন, মৌলালিতে আপনার অফিস, আপনার অভিজ্ঞতাটা জানতে চাই। আজকে ওনারে আমি প্রতিদিনই যাই, ধারে বসে থাকি। আজকে ধারে ছিলাম, তো যেরকম বলছে স্পিডটা যেরকম নর্মালি এরকম, তো আমরা বুঝতে পারিনি যেরকম হবে, ওরকম স্পিডেই ঢোকে। তো হঠাৎ তারপর দেখলাম আমার জার্কিং হলো, ভূমিকম্প টাইপের হলো, মনে হচ্ছে একটা লোহার বিশাল একটা আওয়াজ হলো। আমি যেহেতু লম্বা বেঁচে গেছে, আমি হাঁটু গেড়ে বসেছি, লেগেছে। কিন্তু আমার উল্টো দিকে আরেকজন ছিলেন, যে তাকে নিয়ে আমরা গেছিলাম, উনার ওপরে আরেকজন পড়েছে, আর উল্টো দিকে এইখানটা তার এখানে লেগেছে। আর উনি দাঁড়াচ্ছিলেন, যার ট্রেনটা দাঁড়াচ্ছে দাঁড়িয়েছেন, উল্টো করে পড়েছেন, এই জায়গাটা লেগেছে, যার ফলে দুটো জায়গা ওনার লেগেছে। তো তখন আমি ওনাকে কিছুক্ষণ ট্রেনেই বসে জল খাওয়ালাম, তারপর বললো যে না অবস্থা ইয়ে। তখন আমাদের সঙ্গে একজন রেলের একজন চাকরি করে, উনি বললেন তাহলে বিআর সিংয়ে চলো, ওখানে গিয়ে আমাদের ইয়ে হয়ে যাবে। তো আমরা গেলাম, এবার ওখানে গিয়ে আমরা প্রথম বললাম যে আমরা এরকম রেলে হয়েছে, ওরা হালকা শুনেছে। আমরা বলার পর তারপর ওরা বললো আমার হুটার বেজেছে এরকম, ওরা দিল। তারপর ওখান থেকে ডাক্তার গাড়ি করে বাকি ইনাদের সব নিয়ে এলো। আমাদের ফার্স্ট এড হলো, ওনাকে ওই বুফেন ইঞ্জেকশন দিল, সঙ্গে সঙ্গে এক্সরে করালো, করে তারপর ডাক্তার রিপোর্ট দেখলেন, এক্সরে দেখে বললেন যে 3 ঘন্টা রাখো, রেখে তারপর ওনাকে একেবারে। আমি সুভাষ রঞ্জন ঠাকুরের কাছে আসবো, কিন্তু তার আগে দ্রুত আপনাদের দেখাবো যে সাসপেন্ড করা হয়েছে এই ট্রেনের চালক এবং গার্ডকে, কিন্তু কারণটা কি? যান্ত্রিক ত্রুটি নাকি কারোর ব্যক্তিগত গাফিলতি? এখানে ব্রেকটা থেমে যাবে, না এইটা সময় স্টেশন সময় ট্রেন বেরিয়ে যেত। বুধবার সকালে শিয়ালদা দক্ষিণ স্টেশনে ট্রেন দুর্ঘটনার পর আতঙ্কিত বহু যাত্রী প্রশ্ন করছেন, এমনটা ঘটল কি করে? ট্রেন তো দাঁড়ানোর কথা গার্ডওয়াল থেকে বেশ খানিকটা দূরে, তাহলে আপ সোনারপুর লোকাল এভাবে এগিয়ে গেল কি করে? এই যে 14 নম্বর প্ল্যাটফর্মের ট্রেনটি, এই যে ট্রেনের বাফার রয়েছে, এটা কিন্তু এই জায়গাতেই কিন্তু 13 নম্বর প্ল্যাটফর্মে সোনারপুর লোকাল যেটি আসছিল সেটা থেমে যাওয়ার কথা ছিল, তার থেকেও কিন্তু অনেকটা দূরে গিয়ে সেই ট্রেনটি থামলো।
দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের চালক ও গার্ডকে সাসপেন্ড করা হয়েছে। রেল কর্তারা আপাতত খতিয়ে দেখছেন ট্রেনটি নির্দিষ্ট জায়গায় দাঁড়ালো না কেন। প্রাথমিকভাবে বোঝা গেছে যে স্পিডটা পারমিসেবল স্পিডের মধ্যে ট্রেনটা ছিল, কিন্তু যেখানে ট্রেনটি একটা সেফটি পয়েন্ট অফ ভিউতে যেখানে ট্রেনটি দাঁড়ানোর কথা তার থেকে এগিয়ে এসে ধাক্কা মারে বফারের সঙ্গে। 3 জন অফিসারকে দিয়ে এনকোয়ারি কমিটি হয়েছে ডিভিশন থেকে, শিয়ালদা ডিভিশন থেকে 7 দিনের মধ্যে রিপোর্ট দেবেন। রেলের তরফে দুর্ঘটনার কারণ নিয়ে নিশ্চিত করে কিছু বলা হচ্ছে না, তবে বিশেষজ্ঞদের অনুমান ব্রেক কাজ না করার ফলে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। লোকাল ট্রেন থামাতে চালকরা ইলেকট্রো নিউম্যাটিক ব্রেক ব্যবহার করেন। এই ব্রেক কাজ না করলে আপৎকালীন ব্রেক কষতে হয়, তবে আপৎকালীন ব্রেক অ্যাক্টিভ করতে কিছুটা সময় লাগে। এইটা ব্রেকটা, এইটাই ব্রেক হ্যান্ডেল, এইটা টানলে সঙ্গে সঙ্গে হয় না ওইভাবে, ওটা ব্রেক মারতে হয়। হ্যান্ড ব্রেক রয়েছে, লেগ ব্রেকও এখানে আমরা দেখতে পাচ্ছি, লেগ ব্রেক এবং 2টি হ্যান্ড ব্রেক, এবং সেখানেও গিয়ারের তাদের যে বিষয়টি থাকে, এবং এর সম্পূর্ণ সঠিকভাবে প্রয়োগ, সঠিকভাবে ব্যবহারেই কিন্তু এই ইএমইউ স্টপ, যে স্টপের মধ্যে বাধ্যতামূলক যে কোনো চালক যে তাকে ট্রেন দাঁড়া করাতেই হবে, সেখানে দাঁড়া করানো সম্ভব হতো। বিশেষজ্ঞদের মতে হতে পারে এদিন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির ইলেকট্রো নিউম্যাটিক ব্রেক শেষ মুহূর্তে কাজ করেনি, কিন্তু ততক্ষণে ট্রেন অনেকটা এগিয়ে যাওয়ায় চালক আপৎকালীন ব্রেক কষারও সময় পাননি, তাই ট্রেনটি গিয়ে ধাক্কা মারে গার্ডওয়ালে। কিন্তু প্রশ্ন হলো, ব্রেক যদি ঠিকমতো কাজ না করে থাকে তাহলে তো রেলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠবে। তাছাড়া আরও একটা প্রশ্ন জোরালো হচ্ছে। ট্রেনের সামনে যেমন স্প্রিং বাফার থাকে, তেমন প্ল্যাটফর্মের সামনেও একটি স্প্রিং বাফার থাকে। ট্রেন সেই বাফারে ধাক্কা মারলে স্প্রিং থাকার কারণে অভিঘাত অনেকটা সামলে দেওয়া সম্ভব হয়। ট্রেনের সামনে এরকম 2টি বাফার থাকে যদি কোনো দুর্ঘটনা ঘটে, এবং সেই দুর্ঘটনা থেকে এড়ানোর জন্য এই বাফার সাধারণত স্প্রিংয়ের মতো কাজ করে, সেটি ভেতর দিকে ঢুকে যায়। কিন্তু যে 13 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ধাক্কা মারে সেখানে কোনো বাফারই ছিল না, পরে সরাসরি কাঠের পাটাতনে ধাক্কা মারে ট্রেন। 13 এবং 14 নম্বর প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে কাঠের পাটাতন রয়েছে, কিন্তু প্ল্যাটফর্মের মধ্যে কোনো বাফার নেই। উল্টো দিক থেকে যদি বাফার থাকতো কাঠের পাটাতনের মধ্যেও, তাহলে কিন্তু এইভাবে জোরে ধাক্কাটা লাগতো না। সেই ক্ষেত্রে কার্যত বাফারগুলি স্প্রিংয়ের মতো কাজ করতো, ঝাঁকুনিটাও কম হতো। বিশেষজ্ঞদের দাবি, রেলের তরফে সম্প্রতি সমস্ত প্রান্তিক স্টেশনের প্ল্যাটফর্মে অত্যাধুনিক হাইড্রোলিক বাফার লাগানোর সুপারিশ করা হয়েছে। এর স্প্রিং আরও অনেকটা লম্বা, তাই দুর্ঘটনা রুখতে এই হাইড্রোলিক বাফার স্প্রিং বাফারের থেকেও কার্যকর। শিয়ালদা প্ল্যাটফর্মে সাউথ এবং নর্থ মিলিয়ে এতগুলো প্ল্যাটফর্মের মধ্যে শুধুমাত্র 9 প্ল্যাটফর্মে অত্যাধুনিক হাইড্রোলিক বাফার বসানো রয়েছে। এই হাইড্রোলিক বাফার এমনভাবেই তৈরি যে মুখের কাছ থেকে শুরু করে এতটা লম্বা জায়গা জুড়ে রয়েছে একটা নল, এবং তার মধ্যে ঢোকানো রয়েছে স্প্রিং। দূরের যে বাফার রয়েছে সেই বাফারও যদি থাকতো, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে স্প্রিং রয়েছে, অতটা অবধি এক্সপ্যান্ড করতে পারতো এবং ঝাঁকুনি কিছুটা কম হতো। যেখানে দুর্ঘটনা ঘটেছে 13 নম্বর প্ল্যাটফর্মে, সেখানকার বাফার ছিল এই পদ্ধতিতে তৈরি, একেবারে আদিকালের একটা উডেন বাফার। অ্যাকচুয়ালি হাইড্রোলিক বাফার হওয়ার কথা রেল বোর্ডের ডাইরেক্টিভ। আমাদের ডিভিশন বা জোন আজ পর্যন্ত হাইড্রোলিক বাফারের কোথাও করেনি। এটা চরম অন্যায়, চরম গাফিলতি। কিন্তু প্রশ্ন হলো, শিয়ালদার মতো সবচেয়ে ব্যস্ত স্টেশনে 9A ছাড়া আর কোনো প্ল্যাটফর্মে এখনো কেন হাইড্রোলিক বাফার লাগানো হয়নি? অরিত্রিক ভট্টাচার্য, পার্থপ্রতিম ঘোষ ও আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। সুভাষবাবু, আমার স্পেসিফিক দুটো প্রশ্ন আছে। এক হচ্ছে, যদি ব্রেক ফেল হয় সেক্ষেত্রে মেনটেনেন্স ইস্যু অবধারিতভাবে সামনে আসবে, যে এত যাত্রী নিয়ে একটা ট্রেন যাচ্ছে, সেখানে কি ধরনের মেনটেনেন্স এবং সেটা রেগুলার হয় কি না। 2 হচ্ছে, যেটা চালকের গার্ড এবং চালককে আপাতত সাসপেন্ড করা হয়েছে, মনোসংযোগের অভাব ইত্যাদি একটা কথা শোনা যাচ্ছে। সেক্ষেত্রেও একটা অবশ্যই উল্টো দিকেও, মুদ্রার উল্টো দিকটা হচ্ছে যে কত ঘন্টা তাকে ডিউটি করা হচ্ছে। আপনি এর আগে বহুবার বলেছেন যে 7 ঘন্টা 25 মিনিট একটানা চালানো যায়, তারপর অন্তত 12 ঘন্টা বিশ্রাম দেওয়া হয়, সেইটা মেনটেন করা হয় কি না। এবং তৃতীয় সবথেকে বড় কথা, যে এতজন মানুষের নিরাপত্তার দায়িত্ব যে মানুষগুলোর হাতে, গার্ড, চালক, তারা যদি স্ট্রেসড হয়, ওভার ইউজড হন, তারা যদি ক্লান্ত থাকেন, বিশ্রাম হয় না। আমাদের দেশের একাধিক প্লেন এবং ট্রেনের দুর্ঘটনার কারণ হচ্ছে চালকদের ক্লান্তি। সেক্ষেত্রে কতটা সতর্ক এই বিষয়ে রেল দফতর? আপনি যে প্রশ্নগুলো করলেন তার মধ্যে অনেকগুলো বিষয় উঠে আসছে।
প্রথমে আমি স্পেসিফিক্যালি এইটা আমার যে অ্যানালিসিস এই আজকের ঘটনাটা নিয়ে সেটা আগে বলে নিই, তারপরে জেনারেলাইজ করার চেষ্টা করব। আজকের ঘটনাটা আমাদের যাত্রীরা যারা ছিলেন তাদের কথাতে মনে হলো ঠিক যেখানে ট্রেনের স্পিডটা কন্ট্রোল করার কথা সেখানে কন্ট্রোল করা যায়নি। আমাদের আইন অনুযায়ী, রেলের আইন অনুযায়ী শিয়ালদা স্টেশন একটা টার্মিনাল স্টেশন। সেখানে যখন গাড়ি ঢোকে, টার্মিনাল স্টেশন যাকে বলা হয়, সেখানে স্পিড রেস্ট্রিকশন থাকার কথা 8 কিলোমিটার পার আওয়ার। তা এক্ষেত্রে ওনারা যা বলছেন তাতে তো মনে হচ্ছে 8 কিলোমিটারের বেশি স্পিডে ঢুকছিল গাড়িটা। তার মানে যেখানে প্রথম যে ইলেকট্রোনিউম্যাটিক ব্রেক বা ইপি ব্রেক বলি আমরা, ইপি ব্রেক যেখানে অ্যাপ্লিকেশন করার কথা সেখানে করা হয়নি। এক্ষেত্রে দুটো প্রশ্ন আসবে যে ড্রাইভার অ্যাপ্লিকেশন করেছিলেন সেটা কাজ করেনি না উনি করেননি, মানে আরও পরে গিয়ে করেছেন। এই প্রশ্নটা এনকোয়ারি যারা করছেন তারা দেখবেন। কিন্তু তারপরে যদি ইপি ব্রেক কাজ না করে তাহলে কিন্তু ওই নচটাকে ঘুরিয়ে অটো ব্রেকটাকে কাজ করানোর কথা, এবং অটো ব্রেকও যদি কাজ না করে তাহলে ইমার্জেন্সি ব্রেক অ্যাপ্লিকেশন করার কথা। যদি ইপি ব্রেক কাজ না করে তাহলে কিন্তু ওই নচটাকে ঘুরিয়ে অটো ব্রেকটাকে কাজ করানোর কথা, এবং অটো ব্রেকও যদি কাজ না করে তাহলে ইমার্জেন্সি ব্রেক অ্যাপ্লিকেশন করার কথা। এবং পেছনের দিকে গার্ডের কাছে ইমার্জেন্সি ব্রেক থাকে। গার্ড লক্ষ্য রাখেন, গার্ডের ডিউটির মধ্যে একটা ডিউটি হচ্ছে যেখানে গাড়িটা আস্তে আস্তে স্পিড থেকে কন্ট্রোল করা হচ্ছে সেখানে যদি কোনো কারণে কন্ট্রোল না করা হয় উনি কিন্তু সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি ব্রেক অ্যাপ্লাই করেন। এক্ষেত্রে মনে হচ্ছে ইমার্জেন্সি ব্রেক গার্ডের ওখান থেকেও অ্যাপ্লাই করা হয়নি। সুতরাং এক্ষেত্রে দুটো প্রশ্নই হতে পারে, একটা আমাদের যে স্টাফরা আছে তাদের দোষ থাকতে পারে, যেটা আমি এক্সপ্লেন করার চেষ্টা করলাম, আর একটা হচ্ছে আপনার ব্রেকটার কোনো মতো ঠিক সময়ে কাজ করেনি। এখন এই দুটোর কম্বাইন্ড ফ্যাক্টরও হতে পারে, যেই জন্য এই কমিটি যেটা এনকোয়ারি করছেন তারা এই সমস্ত জিনিসগুলো দেখেন। তবে আপনাদের যা ইয়েটা এলো, আপনার ভিজুয়ালটা এলো, তাতে আমি দেখছি রেলওয়ের ইমিডিয়েটলি একটা গাফিলতি আছে যার কোনো এক্সপ্লেনেশন দেওয়া সম্ভব না। সেটা হচ্ছে 13 নম্বর প্ল্যাটফর্মে তো স্প্রিং বাফারও নেই, হাইড্রোলিক বাফার তো পরের কথা, কিন্তু স্প্রিং বাফার পর্যন্ত ওখানে নেই। একটা উডেন দিয়ে রাখা হয়েছে, উডেন তো আপনার ইম্প্যাক্ট নিতে পারবে না। যেই জন্য আজকে এই যে ওনারা বললেন যে ধাক্কার পরে একটা ঝাঁকুনি লেগেছে, স্প্রিং বাফার থাকলে ঝাঁকুনিটা কিন্তু শক অ্যাবজর্ব করে অনেকটা কম হতো, এবং হাইড্রোলিক বাফার থাকলে তো একেবারেই কম হয়। হাইড্রোলিক বাফার আপনারা যে ছবিটা দেখালেন তাতে ওটার সিস্টেমটা হচ্ছে ওখানে গিয়ে ধাক্কা লাগলে ওটা স্প্রিং অ্যাকশন নিয়ে ভেতরে ঢুকে যায়, ঢুকে গিয়ে ওইটাকে শকটাকে অ্যাবজর্ব করে, মিনিমাম করে। হাইড্রোলিক বাফার না থেকে স্প্রিং বাফারও যদি থাকতো পুরোনো দিনের তাহলেও কিন্তু শকটা অনেকটা কম লাগতো। এই ক্ষেত্রে এক হচ্ছে যে আছে একদম মানধাতা আমলের একটা ব্যবস্থা, উডেন বাফার একখণ্ড কাঠ। আচ্ছা, এইটা আমি এই জন্যই বলছি, ওখানে তো স্প্রিং বাফার ডেফিনেটলি ছিল, কোনো কারণে স্প্রিং বাফারটা কাজ করেনি বা ওইটাকে রিপ্লেসমেন্ট করার সময় কেউ কারো গাফিলতিতে ওইটার বদলে একটা উডেন বাফার লাগিয়ে দেওয়া হয়েছে। কারণ সমস্ত প্ল্যাটফর্মেই কিন্তু স্প্রিং বাফারটা থাকে, যদিও স্প্রিং বাফার বহুদিনের পুরনো সিস্টেম, হাইড্রোলিক সিস্টেম করা উচিত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। রেল বোর্ডের সুপারিশও তাই, বছরের পর বছর যে হাইড্রোলিক সিস্টেম, হাইড্রোলিক বাফার না থাকলে অ্যাটলিস্ট স্প্রিং বাফার তো থাকার কথা। স্প্রিং বাফারটা নেই কেন? আমার মনে হয় এইটাও কিন্তু কমিটির দেখা উচিত, স্প্রিং বাফার কেন নেই এবং কার গাফিলতিতে ওটা ওখান থেকে সরানো হয়েছে। একদম, এই জিনিসটা আমি আবার এই প্রসঙ্গে আসবো, আমি মনোজবাবুর কাছে আসবো। আরও যেটা মারাত্মক সেটা হচ্ছে আমাদের প্রতিনিধি দেখালেন যে একমাত্র 9A প্ল্যাটফর্মে যেখানে রাজধানী থামে সেখানে হাইড্রোলিক বাফার আছে। তো কেউ এই প্রশ্ন তো তুলতে পারেন যে রাজধানীর যাত্রীরা যারা যাচ্ছেন তাদের জীবনের দাম আছে, লোকাল ট্রেনে যারা আসছেন তাদের জীবনের দাম নেই? খুব স্বাভাবিক প্রশ্ন, ওটা অরিত্রিক দেখালো। রেলের গাফিলতি সম্পর্কে বহু আলোচনা হয়েছে, এটা চূড়ান্ত গাফিলতির একটা নিদর্শন। উডেন বাফার বহুদিন আগে অবসোলেট হয়ে গেছে, এটা চলতে পারে না। অর্থাৎ যেটা হলো যাত্রীর নিরাপত্তা, বিশেষ করে অসংখ্য ডেলি প্যাসেঞ্জার যারা প্রতিনিয়ত হাওড়া এবং শিয়ালদার মতো ব্যস্ততম স্টেশনে
প্রতিদিন যাতায়াত করছেন জীবন এবং জীবিকার প্রশ্নে। ইনফ্যাক্ট পরিসংখ্যান বলছে সকাল 6টা থেকে 12টা অবধি অ্যাভারেজ ফুটফল শিয়ালদা স্টেশনে 10 লক্ষ, সন্ধে 6টা থেকে রাত 12টা অবধি প্রায় 12 লক্ষ। এটা স্বাভাবিক, কারণ চাপটা কলকাতার উপরেই আসে ম্যাক্সিমাম। মফস্বল থেকে যারা আসেন তারা এখানে জীবন এবং জীবিকার সন্ধানেই আসেন। এদের নিরাপত্তার দায়িত্ব রেলের নিশ্চিতভাবে। গাফিলতি রেলের তরফ থেকে বহু আলোচনা করেছি আমরা বহু জায়গায়, কিন্তু এই চূড়ান্ত এটা তো একেবারে কি বলবো, সিস্টেমের একটা গন্ডগোল আছে। 1 নম্বর হলো উডেন বাফার, আমি তো চিন্তা করা যায় না আজকে 21শ শতাব্দীতে এসে আমরা দেখছি উডেন বাফার মানে নিরাপত্তার প্রশ্নটা রেল ভাবেনি। আমি দ্রুত একবার দেখাবো আপনাদের যে সোনারপুরের অমিত চক্রবর্তী কিংবা মল্লিকপুরের মিলি পাল কিংবা যাদবপুরের দিব্যশ্রী বর্মন রায়, আপাতভাবে এই 3 জন পরস্পরকে চেনেন না, কিন্তু আজকে আতঙ্কের একটা পরিবেশ পরস্পরকে চেনালো। মারাত্মক অভিজ্ঞতা নিয়ে তারা বাড়ি ফিরলেন আজকে আহত অবস্থায়। 5 আকাশ অব্দি ঠিকই এসেছিল ট্রেনটি, তারপরে দেন স্পিড নেয়। যারা দাঁড়িয়েছিল দেখুন বসেছিল তারা উল্টে গেছে, যারা দাঁড়িয়েছিল এইভাবে পুরো পড়েছে। এরপরই গিয়ে সরাসরি শিয়ালদা স্টেশনের গার্ডওয়ালে ধাক্কা মারে সোনারপুর লোকাল। ট্রেন জুড়ে তখন তীব্র আতঙ্ক, হুড়োহুড়ি, বাঁচার প্রাণপণ চেষ্টা। সোনারপুরের এই ব্যক্তি তখন নামার জন্য গেটের মুখে এসে দাঁড়িয়েছিলেন। আমরা 5 নম্বর বগিতে ছিলাম, তো আমার সঙ্গে যে পেশেন্ট গণেশ মজুমদার উনি ঠিক এরকম বসেছিলেন, এবার দাঁড়িয়েছেন আর আমি গিয়ে ওনার উপর পড়েছি, তো আমার গিয়ে ওনার বুকে লেগেছে। প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীদের তৎপরতাতেই দ্রুত চিকিৎসা পান আহতরা। মল্লিকপুরের বাসিন্দা এই মহিলার মুখ থেকেই শুনুন সেই ভয়াবহ অভিজ্ঞতা। পেছনের বগিটা পরে দেখতে গেলাম যে ওই যে জয়েন্টটা থাকে ওই জয়েন্টটা থেকে ছেড়ে গেছে, ছেড়ে পেছনের জেন্টসটা ছিল ওইটা লেডিসটা ধাক্কা মারে। তখন আমার আর সঙ্গে আরও 2-3 জন ছিল, আমি ধরে দাঁড়িয়ে রয়েছি, এটা ধরে এরকম ছিটকে যেখানে এই ঠ্যাক দিয়ে দাঁড়িয়ে থাকে সেখানে ধাক্কা খেয়ে রডটা ছিল ওখানে ধাক্কা খেয়ে প্ল্যাটফর্মে পড়ে যায়। মেয়ে সদ্য কলেজে ভর্তি হয়েছে, সেই আনন্দে অসুস্থ শরীর নিয়েই সন্তানকে ক্যাম্পাসে পৌঁছে দিতে আসছিলেন বাবা, কিন্তু শিয়ালদায় পৌঁছানো মাত্রই এই ঘটনা। শরীরের একাধিক জায়গায় আঘাত পেয়েছেন অরূপ দাস। মাথায় আর পায়ে লেগেছে, সিটি স্ক্যান আর এক্সরে করানো হয়েছে। সবাই পড়ে গেছিল আমাদের কম্পার্টমেন্টে, লাগলো অনেকেরই জোরে। সোনারপুরের আরতি দাসের নিজের ব্যবসা রয়েছে, বড়বাজার থেকে মাল কিনতে আসছিলেন, কিন্তু তা আর হয়নি। তিনি বলছেন প্রাণে বেঁচেছেন এই ঢের। সবাই হুড়মুড় করে পড়ে গেছে, আমি সিটের কাছেই ছিলাম, আমি নিচে মেঝের মধ্যে হাতটা চাপ পড়েছে, তাতেই আমার হাতে ব্যথাটা লেগেছে। নিরাপত্তার জন্য তো আরেকটু এদের সতর্ক থাকা উচিত ছিল। নিউ ব্যারাকপুরের বিএড কলেজে যাওয়ার জন্য সোনারপুর লোকালে উঠেছিলেন যাদবপুরের দিব্যশ্রী বর্মন রায়। ভয়াবহ এই দুর্ঘটনায় মাথায় চোট লেগেছে তাঁর, চিকিৎসাও হয়েছে, কিন্তু আতঙ্ক পিছু ছাড়ছে না। হাসপাতাল থেকে তরুণীকে বাড়ি নিয়ে যান মা ও দাদু। বিশাল একটা ঝাঁকুনি হলো ফার্স্ট বার, সেকেন্ড বার আবার ওরকম ঝাঁকুনি হলো যে আমরা সবাই পড়ে গেলাম, দিয়ে ট্রেন প্ল্যাটফর্ম আর ট্রেনটা মোটামুটি এতটা গ্যাপ হয়ে গেছে। রেল বলছে কেন এরকম ঘটলো তার তদন্ত হবে। যদিও দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীরা বলছেন তদন্ত হবে, তাতে হয়তো কারো গাফিলতি প্রমাণ হবে, তার শাস্তিও হবে, কিন্তু ভবিষ্যতে যে এরকম আর ঘটবে না তার নিশ্চয়তা কোথায়? সঞ্চয়ন মিত্র, সুদীপ্ত আচার্য ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। যাত্রীদের নিরাপত্তার প্রসঙ্গ আসছে, পাশাপাশি শুধু শিয়ালদা শাখায় নয়, আপনাদের এবার দেখাবো শিয়ালদা, হাওড়া, বর্ধমান, আসানসোল, খড়গপুর যারা নিত্যযাত্রী। ভুরি ভুরি অভিযোগ, এবং অভিযোগ যে অভিযোগের প্রতিকার হয় না। দেখুন। বলিউডি ছবিতে ভারতীয় ট্রেন মানেই এই রোমান্টিক দৃশ্য ভেসে ওঠে, কিন্তু বুধবার শিয়ালদা স্টেশনে ট্রেন দুর্ঘটনা বহু মনকেই দুমড়ে মুচড়ে দিয়েছে। যেমন এই দম্পতি যখনই ডাক্তার দেখাতে কলকাতায় আসেন, এই সোনারপুর লোকালেই শিয়ালদায় পৌঁছন। এদিন আগে আসায় এই ট্রেন ধরেননি, কিন্তু স্টেশনে এসে যখন জানতে পেরেছেন তাদের যাতায়াতের এই ট্রেনই আজ দুর্ঘটনার কবলে, তখন আতঙ্ক আর চেপে রাখতে পারেননি এই অন্তঃসত্ত্বা মহিলা। ভয় তো নিশ্চয়ই লাগছে, তার কারণ হচ্ছে আমাদের দূরে বাড়ি, এই ঘটনা শোনার পরে নিশ্চয়ই আতঙ্কিত, চিকিৎসা করতে নিয়েছিলাম। আতঙ্ক তো অবশ্যই লাগছে, আসতে ভয় লাগছে যে কিভাবে আসবো। অনেকে বলছেন আজ ট্রেন দুর্ঘটনায় পড়েছে ঠিকই, কিন্তু সমস্যাগুলো তো দীর্ঘদিনের। সারাদিন কষ্ট করে যে কাজটা করি, কাজ করে যা কষ্ট না হয়, আমরা ট্রেনে যাতায়াত করলে তার থেকে বেশি গুণ কষ্ট পাই। এবং
সমস্যা তো আর একটা দুটো নয়, অসংখ্য। দেখুন বারাসাত স্টেশনের এই ছবি। তবে শুধু বারাসাত নয়, অনেক স্টেশনেই ট্রেনের পাদানি থেকে প্ল্যাটফর্মের মধ্যে এরকম ফাঁক দেখা যায়, যার ফলে ট্রেনে ওঠানামা করতে গিয়ে যাত্রীদের প্রবল সমস্যার মুখে পড়তে হয়। কারোর কোমরে হ্যাঁচকা টান লাগে, কারো আবার পা মচকে যায়। সবচেয়ে বেশি অসুবিধায় পড়েন বয়স্ক, মহিলা ও শিশুরা। 30-এর পরে মহিলাদের আপনারা দেখলেন চোখে, প্লাস আমরা বয়োজ্যেষ্ঠ মানুষ, আমরা ট্রেন থেকে উঠতে পারছি না, আর নামবার সময় পড়ে যাচ্ছি। আমাদেরই নামতে অসুবিধা, আর বয়স্ক মানুষদের তার একটু সমস্যা হবে। ঠিক আছে, খুবই নামতে উঠতে অসুবিধা হয়, যেন পড়ে যাওয়ার মতন অবস্থা হয়। এই পরিস্থিতিতে গোদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়ায় লোকাল ট্রেনের ঘোষণা। কখনো ভুল প্ল্যাটফর্ম নাম্বার, তো কখনো আবার ঘোষণার আগেই ট্রেন হাজির। হাওড়া বর্ধমান থেকে হাওড়া খড়গপুর কিংবা শিয়ালদা নৈহাটি সব শাখাতেই একই অভিজ্ঞতা। অনেক সময় কি হয়, ট্রেন প্ল্যাটফর্ম ধরুন 4 নম্বর বলছে, 5 নম্বরও দিচ্ছে, তাতে কি আর পাবলিক এদিক থেকে ওদিক ভাগদৌড় করতে হয়, দৌড় থেকে পড়ে যায়, চোটফোট লাগার সম্ভাবনা থাকে। অ্যালাউন্সগুলো যে হয় প্ল্যাটফর্মে বোঝা যায় না, আর অনেক সময় ট্রেন মিস করে যায়, প্ল্যাটফর্মে অনেক সময় বন্ধ হয়ে যায়। প্রাকৃতিক দুর্যোগ হলে তো কথাই নেই, একটু ঝড় কিংবা বৃষ্টি হলেই সিঁদুরে মেঘ দেখেন লোকাল ট্রেনের যাত্রীরা। বৃষ্টি হলে একটু প্রবলেম হয়ে যায়, লেট হয় ঢুকতে, কোনো ইম্পর্টেন্ট কাজ থাকলে ট্রেন লেটের জন্য সেটা আরও বেশি লেট হয়ে যায়। লোকাল ট্রেনের নিরাপত্তাও প্রশ্নের মুখে সরব মহিলা যাত্রীরা। নিরাপত্তা বলতে কি, সব জায়গা তো লেডিস স্পেশালে সব সময় তো দেখি না যে কোনো কম্পার্টমেন্টে পুলিশ থাকে, কোনো কম্পার্টমেন্টে থাকে না। দিনের বেলা, হ্যাঁ দিনের বেলা তো হয়। এই ধরুন ট্রেনে বসে আছি, ট্রেন কোনো প্ল্যাটফর্মে থামলো, তো কে জল ছিটিয়ে চলে দিয়ে গেল ট্রেন ছাড়ার মুহূর্তে, ঠিক এইরকম টোন করা, টিটকারি করা। यहाँ पे तो मेरे को कोई सिक्योरिटी लग नहीं रहा है ऐसे, और यहाँ पे वैसे मतलब कोई फोर्स तो मुझे अभी तक कुछ दिखाई नहीं दे रहा है। অপরিচ্ছন্ন কামরা থেকে প্ল্যাটফর্মের নোংরা শৌচাগার, সমস্যা হাজারো। ক্ষতে প্রলেপ বলতে প্রতি বছর কিছু মন ভোলানো ঘোষণা, মাঝে মধ্যে ভাড়া বৃদ্ধি, ব্যাস ওখানেই সব শেষ। তারপর জীবন চলে জীবনের মতো, ট্রেন ছোটে নিজের মতো। কমল কৃষ্ণ দে, বিটন চক্রবর্তী ও অলোক সাঁতরা, এবিপি আনন্দ। নিত্যযাত্রীদের এত অভিযোগ, আমি দ্রুত একবার অতীতে ব্যাক করতে চাইব। 1855 সালের 6 এপ্রিল ইংলিশম্যান কাগজে রীতিমতো রিপোর্ট প্রকাশিত হচ্ছে যে বর্ধমান থেকে রানীগঞ্জমুখী ট্রেন নির্ধারিত সময়ের 15 মিনিট আগে ছেড়ে গেছে। আবার তার ঠিক 1 বছর আগে বেঙ্গল হরকরায় একজন চিঠি লিখে অভিযোগ করছেন বর্ধমান থেকে হাওড়াগামী ট্রেন 15 মিনিট লেটে ছেড়েছে আর 1 ঘন্টা লেটে হাওড়া পৌঁছেছে। বিজ্ঞপ্তিতে তখন রেল দফতরে যে বিজ্ঞপ্তি বেরোতো তাতে লেখা থাকতো যে দেরিতে পৌঁছলে কোম্পানি দায়ী নহে। আমি সমীরদার কাছে এই প্রশ্নে আসবো যে এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সাম্প্রতিকতম একটা সমীক্ষা বলছে দেশ জুড়ে 15 ঘন্টার বেশি ট্রেন লেটের ঘটনা 810% বেড়েছে শুধু এই বছরে। আমি বলছি কোন দিকে যাচ্ছে? মানে এরপরে তো শিরোনাম হবে, আমি জাপানে দেখেছিলাম যে 55 সেকেন্ড বুলেট ট্রেন দেরি করেছিল বলে 8 কলম হেডলাইন হয়েছিল। এখানে তো একটা ট্রেন যদি নির্দিষ্ট সময় ছাড়ে সেটা 8 কলম হেডলাইন হবে 2 দিন পর। আমি বলি, আমাদের যদি আমরা শুধু ট্রেন না, আমরা গোটা ভারতবর্ষের সিস্টেমটা দেখি, প্রতি রাজ্যে, সমস্ত রাজ্যে, কোনো পার্টিকুলার না, বেনিয়মটা আমাদের দেশের নিয়ম। যেমন ঘুষটা যেমন এখন আইনি হয়ে গেছে, বেনিয়মটাও একেবারে নিয়মে দাঁড়িয়ে গেছে। আমি জনসংখ্যার চাপটা বুঝি, কিন্তু কোন জনসংখ্যার চাপ? এই সুভাষদা যেটা একটু আগে তুলে ধরলেন যে স্প্রিং বাফারের জায়গায় আমি একটা কাট লাগিয়ে ছেড়ে দিচ্ছি, এ তো জনসংখ্যার চাপের ব্যাপার নয়। শিয়ালদার মতো স্টেশন, প্রথম কথাটা হাস্যকর নয়, স্টেশন নয়, হাস্যকর নয়। এর জন্য যারা যারা দায়ী সংশ্লিষ্ট ব্যক্তিরা, তাদের চরম শাস্তি হওয়া উচিত। তার কারণটা হলো যে যেমন যেমন রেল অনেক সময় বলে প্রচুর মানুষের ভিড়, আর সত্যি কথা, তার জন্য তো তোমার স্টাফও বেশি। হ্যাঁ, মানছি যে তোমার যা রিকোয়ার্ড স্টাফ তার থেকে এখন কম আছে, কিন্তু সেই কম থাকা মানেও কিন্তু 11-12 লক্ষ 11.5 লক্ষ স্টাফ আছে। এটা নট দ্যাট যে 11 জন স্টাফ আছে। হ্যাঁ, এবং এগুলো প্রতিটি জিনিস দেখার জন্য লোক রয়েছেন। আসলে মানুষের জীবনটা যে দামি, এটা কিন্তু আমাদের সত্যি সত্যি আমাদের দেশের যারা এই ধরনের পোস্টগুলোতে আছেন তারা ভাবছেন না। তারা ভাবছেন আমি চাকরি করছি, আমি আমার মাইনেটা পাচ্ছি, ঠিক আছে, আমার চাকরিটা করে আমি 60 বছর কাটিয়ে দিতে পারলেই হলো।
কিন্তু কেন, এবং জানেন আমি আমার পোস্টটাকে ঠিক রাখলে, কিন্তু যদি সত্যি সত্যি এই ধরনের মানে অফেন্সের জন্য, আমি অফেন্স কথাটাই বলছি, যারা যারা দায়ী তাদের যদি সঠিক পানিশমেন্ট হতো তাহলে কিন্তু এই অফেন্সগুলো অনেক কম হতো। সেটা কিন্তু হচ্ছে না, এবং বারবার বলছি। যেমন আমি একটা ছোট্ট ঘটনা বলি, আমি তখন রেলওয়ে স্বাচ্ছন্দ্য কমিটিতে ছিলাম, আমি আর আমার এক বন্ধু যিনিও ছিলেন হরনাথ দা, আমরা দীঘা স্টেশনে যাই। প্রথম কথা, দীঘা স্টেশনে যখন আমরা গেলাম, ফার্স্ট এইড বক্স, সুভাষদা জানেন ভালো মতো, ঠিক এইটুকু একটা বক্স, সেই এইটুকু বক্সের মধ্যে একটা বোধহয় বেনজিনের কিছু বা একটা ডেটলের কিছু বা একটা গজ, এবং সেটাও একদম তোমার সিল করা গালা দিয়ে। ওইটা যদি ভাঙেও কোনো কারণে, প্রথম কথা ওটা দিয়ে একজন দুজনের বেশি কিছু করা সম্ভব নয় ফার্স্ট এইড দেওয়া। দীঘা হলো একটা টুরিস্ট সেন্টার, এবং দীঘাতে যদি কোনো ইনসিডেন্ট হয় বা আমি রেদার অ্যাক্সিডেন্ট যদি হয় দীঘাতে ওরকম একটা জায়গাতে, তাহলে তাদের প্রথম আসতে হবে কিন্তু বহু দূর, অলমোস্ট বর্ধমান, খড়গপুর। তো এই যে এই, অথচ সেখানকার স্টেশন মাস্টার বলছেন ছবিতে এখানে আমাদের এনাম স্পেস আছে যেখানে একটা রেলওয়ে হসপিটাল হতে পারত। দ্বিতীয় পয়েন্ট, তার থেকেও মারাত্মক একটা, যখন আমরা ফিরে আসছি তখন সন্ধ্যেবেলা, আমি এটা শেয়ার করছি এই জন্য, এটা পাবলিকের জানা উচিত, যে যখন ফিরে আসছি সন্ধ্যেবেলা দেখলাম গোটা প্ল্যাটফর্মটার অন্ততপক্ষে 95% জায়গা অন্ধকার। সেই সন্ধ্যের মধ্যে মোবাইলের আলো দিয়ে যাত্রীরা ট্রেনে তার রিজার্ভেশন দেখছেন, তার সাথে মহিলারা রয়েছেন, টুরিস্ট স্পট, বাচ্চারা রয়েছেন, কেউ খুঁজেই পাচ্ছেন না, এবং একদম মাথায় একটা টিউবলাইট আছে। তা আমি আবার ব্যাক করলাম, গিয়ে আমি যখন স্টেশন মাস্টারকে বললাম, হ্যাঁ স্যার এটা তো আমাদের করা হয়নি। আমি বললাম এটা তাহলে দেখুন মানুষ তো এখানে, প্রথম কথা এখান থেকে যদি কোনো মহিলাকে ধরে কোনো দুষ্কৃতীরা টেনে নিয়ে যায় অন্ধকারের পাশেই জঙ্গল, তার দায়টা কে নেবে? এই তো এই যে নেগলিজেন্সিগুলো, এইগুলোর জন্য খুব বোদ্ধা হওয়ার দরকার নেই। এগুলোর জন্য চাই হলো সঠিক প্রশাসন। প্রশাসনে যারা কর্তা ব্যক্তি তারা যদি তাদের দায়িত্বটা পালন করতেন তাহলে এইটা উইদাউট বাফার থাকতে পারে না। আমি সুভাষদার কাছে একটা যে জায়গায় আসবো সেটা হচ্ছে, সমীরদা বললেন যে কর্মচারী আছে, রেলের স্টাফ আছে প্রচুর, কিন্তু গার্ড, চালক, 6টা গুরুত্বপূর্ণ পোস্টে যেটা একদম সরাসরি ট্রেনের সুরক্ষার সঙ্গে যুক্ত, সেখানে 1,24,000 শূন্য পদ। আমি বলছি কোথাও কি নেগলিজেন্সের সঙ্গে বা নিরাপত্তার সঙ্গে সরাসরি কম্প্রোমাইজ করা হচ্ছে সুভাষদা? কিছুটা তো হচ্ছেই, কিন্তু আমি আপনাকে 6টা ক্যাটাগরি বলবো না, কারণ রেলওয়েতে বর্তমান ডেফিনিশন অনুযায়ী 31টা ক্যাটাগরি আছে, যেটাকে রেলওয়ের নিজের হিসাব অনুযায়ী সেফটি ক্যাটাগরি বলে ডিক্লেয়ার করা হয়েছে, এবং রেলের নিজস্ব ঘোষিত পলিসি অনুযায়ী সেফটি ক্যাটাগরিতে কোনো ভ্যাকেন্সি থাকার কথা নয়। নিজেদেরই পলিসি, রেলওয়ের নিজের পলিসি এটা। সেখানে যদি 1,40,000 ভ্যাকেন্সি থাকে 31টা ক্যাটাগরিতে, তাহলে তো প্রবলেম হবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে কথাটা হচ্ছে কি, এবং কর্মী পিছু যে জনসংখ্যার চাপ সেটা একটা সময় অ্যাবনর্মাল রেশিওতে চলে যাবে, যেটা আজকে অনেকে বলছেন যে 7 ঘন্টা 25 মিনিটের অনেক বেশি। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এর মধ্যেও কতকগুলো 31টে ক্যাটাগরির মধ্যেও কতকগুলো ক্যাটাগরি আছে যেটা একেবারে ডাইরেক্টলি জড়িত ট্রেন রানিং এর সঙ্গে। মানে আমি মেনটেনেন্সের কথা আনছিই না, একেবারে ট্রেন রানিং এর সঙ্গে ডাইরেক্ট জড়িত। তার মধ্যে আছেন ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার বা ওই জাতীয় লোক, গার্ড এবং অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার বা স্টেশন মাস্টার, এরা ডাইরেক্টলি জড়িত। এইখানে ভ্যাকেন্সি থাকার তো একদমই কথা না। তবে একটা জিনিস আপনাকে আমি বলবো, যে ড্রাইভার বা গার্ডের যে ভ্যাকেন্সিগুলো থাকে, সাধারণত এক্ষেত্রে এক্সেপশন হতে পারে, সাধারণত প্যাসেঞ্জার ট্রেনে সেই ভ্যাকেন্সিগুলোকে রাখা হয় না। হতে হতে হয় কি জানেন তো, লোয়ার লেভেল থেকে তুলতে তুলতে ভ্যাকেন্সিগুলো সব গুডস ট্রেনে ভ্যাকেন্সি হয়ে দাঁড়ায়। অবশ্য সেটা মোটেই বাঞ্ছনীয় না, কারণ গুডস ট্রেনের নিরাপত্তাটাও, সেফটিটাও টোটাল সেফটিকে এফেক্ট করে। সেই জন্যই বলছি যে সুতরাং এই যে সেফটি ক্যাটাগরি 31টা আছে, তার মধ্যেও যদি ধরুন 31টা ক্যাটাগরিতে 1,40,000 ভ্যাকেন্সি ফিল আপ করতে কোনো প্রবলেমও থাকে, অন্তত এর মধ্যে থেকে যেগুলো সুপার সেফটি ক্যাটাগরি, সেইগুলোতে কিন্তু ভ্যাকেন্সি ফিল আপ করবার জন্যে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত। যদিও গত বছর, এই বছর যদি আপনারা বাজেটের পরে আমাদের মাননীয় রেলমন্ত্রী একটা ঘোষণা করেছিলেন, তাতে উনি বলেছেন যে আমরা এবছর
কোনো রেস্ট্রিকশন রাখবো না এবং রিক্রুটমেন্ট পলিসি শুরু হয়ে গেছে। কিন্তু পলিসি শুরু হলেও বেশ কিছুদিন লাগবে প্রবলেমটা মিটতে, কারণ রিক্রুটমেন্টের পরে এই সব ক্যাটাগরিতে কিন্তু ট্রেনিং পিরিয়ডটা অনেকটাই থাকে। ধরুন একটা ড্রাইভারকে বা একটা অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারকে কাজের জন্য ফিট করে তুলতে রেলওয়েকে খুব ইন্টেন্সিভ ট্রেনিং দিয়ে তারপরে লাইন ট্রেনিং দিয়ে সেটাকে ফিট করে তুলতে 1 থেকে 1.5 বছর সময় লাগবে। সুতরাং এই গ্যাপটা কিভাবে পূর্ণ করা হবে এটা নিয়ে রেলওয়ের খুব ভাবা দরকার এবং এটা ইমিডিয়েট প্রবলেম একটা। আমি গ্যাপে আসবো সমিতা, আমি আসবো দ্রুত একবার দেখিয়ে নেব যে এই যে প্রচন্ড চাপ, এই অস্বাভাবিক রেশিও কতটা প্রভাব ফেলতে পারে আমার আপনার নিরাপত্তার ক্ষেত্রে। না, বাস্তবে স্পাইডারম্যানও নেই, G1ও নেই। রোজকার জীবনে ট্রেনের হাজার হাজার যাত্রী দুজনের উপর ভরসা করে থাকেন ট্রেন থামানোর জন্য। একজন রেলের চালক, অপরজন গার্ড। শিয়ালদা স্টেশনের দুর্ঘটনায় আপ সোনারপুর লোকালের চালক মইনুল হক ও গার্ড R.A. বিশ্বাসকে সাসপেন্ড করা হয়েছে। আমরা ড্রাইভার যে আছে তার মোটরম্যান যাকে বলে আমরা ড্রাইভার, সেই ড্রাইভারকে আমরা সাসপেন্ড করেছি, গার্ডকেও সাসপেন্ড করেছি। কিছুটা তো ড্রাইভারের রেসপন্সিবিলিটি বলে আমরা মনে করছি। আহত যাত্রীদের অনেকেও ক্ষোভ উগরে দিচ্ছেন চালকের বিরুদ্ধে। যেভাবে ঘটনাটা ঘটেছে আমার মনে হয় বৃষ্টির সময় ছিল, ওনা একটু ধীরে চালানো উচিত ছিল। অনেকটাই স্পিড ছিল, অনেকটাই ছিল। হ্যাঁ, 5 অবধি ঠিক ছিল, তারপর স্পিড নিয়েছিল। অনেকে আবার এত তাড়াতাড়ি সিদ্ধান্তে পৌঁছতে নারাজ। তাদের মতে দোষ থাকলে নিশ্চয়ই শাস্তি পাওয়া উচিত, কিন্তু আগেভাগেই কাউকে দোষী ঠাউরানো ঠিক নয়। আর গার্ড কিংবা চালক উভয় পক্ষেরই বক্তব্য, তাদের যে কি পরিমাণ অসুবিধার মধ্যে দিয়ে চলতে হচ্ছে তা তাঁরাই জানেন। ওয়াকিবহাল মহলের মতে চালক, গার্ড, স্টেশন মাস্টার, সিগন্যালিং স্টাফ, মেইনটেনেন্স স্টাফ এবং ট্র্যাকম্যান রেলে এই 6টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। কারণ এই কর্মীদের সামান্য গাফিলতি থাকলে তার জেরে ট্রেন দুর্ঘটনা পর্যন্ত ঘটতে পারে। কিন্তু এহেন গুরুত্বপূর্ণ 6টি পদে এই মুহূর্তে দেশে শূন্য পদের সংখ্যা 1,42,000। এর মধ্যে একটা বড় অংশই চালক। রানিং স্টাফ যারা মানে সেফটি ক্যাটাগরিতে ড্রাইভার, গার্ড, এদেরকে দিয়ে কখনো এক্সেস ওয়ার্ক করা যায় না। ডিভিশনে হিউজ ভ্যাকেন্সি ড্রাইভার গার্ডের। এখন খানিকটা ওই রেল বোর্ডকে বোঝানোর জন্য, হেড অফিসকে বোঝানোর জন্য ইনস্ট্যান্টলি সাসপেন্ড করে দিলাম, আমি ওকে সাসপেন্ড করে দিলাম, এটা ঠিক নয়। ট্রেন চালকের গুরুত্ব যে কতটা সেটা বোঝা যায় রেলের নিয়মে চোখ বোলালেই। প্রতিদিন ট্রেন চালাতে যে সংখ্যক চালক প্রয়োজন তার চেয়ে 30% বেশি রাখা হয়, যাতে এক বা একাধিক চালক অনুপস্থিত থাকলেও কারোর ওপর বাড়তি চাপ না পড়ে। কিন্তু রেল সূত্রে দাবি এখন এই বাড়তি 30% চালকের পদ শূন্য। প্রতিদিন ট্রেন চালাতে যে সংখ্যক চালক প্রয়োজন মেরে কেটে সেই সংখ্যক চালকই রয়েছেন। ফলে কেউ ট্রেনিংয়ে বা ছুটিতে গেলে কিংবা কেউ অসুস্থ হয়ে পড়লেই সমস্যা হচ্ছে। বাকিদের ওপর পাহাড় প্রমাণ চাপ পড়ে যাচ্ছে, যার মাসুল গুনতে হচ্ছে হাজার হাজার ট্রেন যাত্রীকে। রাতের দিকে তো শিয়ালদা স্টেশনে 30 থেকে 40 মিনিট দেরিতে ট্রেন ছাড়া কার্যত নিয়মে পরিণত হয়েছে বলেও অভিযোগ। কিন্তু এই সমস্যার সমাধান কিভাবে হবে? অরিত্রিক ভট্টাচার্য ও আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। পাশাপাশি সেই তথ্যটা খানিকক্ষণ আগে যেটা বলছিলাম, 7 ঘন্টা 25 মিনিটের বেশি তার অতিরিক্ত সময় কাজ যদি কেউ করেন, চালক বা গার্ড বা এমন কোনো মানুষ সরাসরি সুরক্ষার সঙ্গে যার যোগ আছে, তার কাজের ওপর প্রভাব পড়তে বাধ্য, তিনি ক্লান্ত হতে বাধ্য। এটা বিজ্ঞানসম্মতভাবে একাধিক সমীক্ষায় উঠে এসেছে এবং রেল দফতর সেটাকে স্বীকৃতিও দিয়েছে। কিন্তু কার্যক্ষেত্রে কি সেটা মানা হয়? যদি না হয়, চালক কিংবা গার্ডের ওপর কী প্রভাব পড়ে? চিকিৎসকরা কি বলছেন? একটা কামরায় গড়ে প্রায় 400 যাত্রী। 12টা কামরা মানে একটা ট্রেনে প্রায় 5000 যাত্রী। একজন চালক ও একজন গার্ডের ওপর সবার দায়িত্ব, যারা ঘন্টার পর ঘন্টা সদা জাগ্রত অবস্থায় এই কর্তব্য পালন করেন, মনোসংযোগ ঠিক রেখে হাজার হাজার মানুষকে নিরাপদ গন্তব্যে পৌঁছে দেন। কিন্তু তার মধ্যেও ঘটে যায় নানা অঘটন। শিয়ালদা কাণ্ডে সোনারপুর লোকালের চালক ও গার্ড দুজনের ভূমিকাই খতিয়ে দেখছে রেল। তবে বিশেষজ্ঞরা বলছেন, দিনের পর দিন কাজের চাপ এতটাই বাড়ছে যে অনেক ক্ষেত্রেই চালক কিংবা গার্ডদের সাধ্যের বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে। রেল বোর্ডের নয়া নিয়ম অনুযায়ী প্রত্যেক চালককে 2টি ডিউটির মধ্যে 16 ঘন্টা করে বিশ্রাম দিতে হবে, কিন্তু এখনো তা কার্যকর করা যায়নি।
একজন চালক দুটি ডিউটির মধ্যে এখন মেরে কেটে সর্বোচ্চ 12 ঘন্টা বিশ্রাম পান। অভিযোগ কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও কম সময়ের মধ্যে ডিউটিতে জয়েন করতে হয়। যেখানে হাজার হাজার মানুষের জীবন জড়িয়ে রয়েছে, সেখানে লাগাতার পরিশ্রমের ফলে একটু এদিক ওদিক হলেই পরিণাম ভয়ঙ্কর হতে পারে। তাই সতর্কবাণী শোনাচ্ছেন চিকিৎসকেরা। এই হাই স্পিড সার্ভিস যারা করে তাদের ডিউটি আওয়ার্স মাস্ট বি খুব স্পেসিফিক, খুব রিজিড হওয়া উচিত ডিউটি আওয়ার্সটা। কারণ মোটামুটি দৈনিক 7 ঘন্টা, আমরা বলি রিফ্রেশিং স্লিপ, ভেঙে ভেঙে ছেড়ে ছেড়ে নয়, 7 ঘন্টা ঘুম দরকার। কাজ করতে করতে একটা ঝিমুনি ভাব এসে যেতে পারে, তাতে আপনার মনোসংযোগ যেটা সেটা ব্যাহত হতে পারে। রিফ্লেক্স যেগুলো আমাদের যে হাই স্পিড জব আমরা যারা করি, খুব হাই স্পিড গাড়ি চালাচ্ছি বা এরা এই ধরনের ট্রেন চালাচ্ছি, তাদের রিফ্লেক্সটা খুব একটা বেশি মাত্রায় লাগে। বিশেষজ্ঞরা বলছেন মাত্রাতিরিক্ত চাপ ডেকে আনতে পারে দুর্ঘটনা। যদি তার বিশ্রামের ব্যাঘাত ঘটে অথবা কাজের ক্ষেত্রে অতিরিক্ত ব্যস্ততার জন্য সে বিশ্রাম পুরোপুরি না পায়, তখন সে মনোসংযোগ করতে পারবে না এবং হঠাৎ তৈরি হওয়া পরিস্থিতিতে সে অতটা তাড়াতাড়ি রিয়্যাক্ট করতে পারবে না। সেখানে সে যদি একটুখানি ডিপ্রেশনের শিকার হয়ে যায় বা সে যদি মনোসংযোগ দেওয়ার ক্ষমতাটা কমে আসে, তখন কিন্তু কাজের ক্ষেত্রে অসুবিধে হয়। চিকিৎসকেরা বলছেন, যেহেতু অসংখ্য মানুষের জীবনের ভার থাকে চালক ও গার্ডদের হাতে, তাই তাদের চাপ মুক্ত রাখাটা অত্যন্ত জরুরি। অরিত্রিক ভট্টাচার্য ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। সমিতা, জাপানে 5 মিনিট যদি লেট হয় তাহলে অফিসার উঠে প্রত্যেক যাত্রীর কাছে ক্ষমা চান। ইংল্যান্ডে 15 থেকে 29 মিনিট যদি লেট হয় তাহলে 25% টিকিটের ভাড়া ফেরত দেওয়া হয়। যদি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা লেট হয় তাহলে অর্ধেক ফেরত দেওয়া হয়। আমি বলছি, কোথাও একটা রাষ্ট্রকে তো দায়িত্ব নিতে হবে। বিনা টিকিটের যাত্রী তো নন, মানুষ তো টিকিট কেটে একটা পরিষেবা পাচ্ছেন। প্রথম কথা দেখো, যেমন বিদেশে আমরা জানি যে স্বাস্থ্য ব্যবস্থা বিনা পয়সায়, আমরা সত্যি পাই, এখানে পাই না। আমাদের এখানে এখন হয়েছে যে বেরোলে কোনো রকমের সেফলি বাড়িতে পৌঁছতে যদি পারি তাতেই মানুষ ধন্যবাদ দেবে, কিন্তু সেটাও পাচ্ছি না। তার কারণটা দেখো, আজকে আমরা দেখলাম কি ড্রাইভারকে, আজকের ঘটনাতে ড্রাইভারকে এবং গার্ডকে সাসপেন্ড করা হয়েছে। সিপিআরও একজন দায়িত্ববান ব্যক্তি, ওনার যথেষ্ট জ্ঞান রয়েছে। আমি এখানে আমরা যারা আলোচনা করছি, সুভাষবাবু তো নিশ্চয়ই জানেন, আমরা তো জানতাম না। আমাদেরই মনে হচ্ছে যে ওইখানে বাফারটা নেই কেন, তার জন্য কে দায়ী? সিপিআর কিন্তু একবারও বললেন না, একদম সরাসরি দুজনের এগেইনস্টে করলেন। তার মানে সামাও যে তাদের যে গাফিলতিটা সেটাকে সাইফার করে দিলেন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, তুমি যদি দেখো প্রত্যেকবারের রেল বাজেট আমরা কি দেখি, এক একজন রেলমন্ত্রী তিনি বলছেন এই কারণে এবার আমাদের টাকা বাড়ানো উচিত। আগে যারা বাড়াননি তারা নিশ্চয়ই কোনো কারণ দেখেছিলেন, সেটার কথা যখনই ভাড়া বাড়ে তখনই নিরাপত্তার উপরে। এবং তারপরে যখন টেলিভিশনের ক্যামেরাগুলো গিয়ে মানুষের কাছে জিজ্ঞেস করেন, প্রত্যেকে একই কথা বলেন, ভাড়া একটু বাড়ুক কিন্তু আমরা যেন নিরাপদে স্বচ্ছন্দে যেতে পারি। এই তো আমরা বলি। তার এই পরিণাম যে প্রতিদিন ট্রেন লেট, যে কোনো, আমরা যদি লোকাল ট্রেন ধরি, আমরা যদি মেল ট্রেন ধরি, লোকাল ট্রেনে তো তাও আধ ঘন্টা লেট হচ্ছে কি 1 ঘন্টা লেট হচ্ছে, মেল ট্রেনে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা অবধি লেট হচ্ছে। নোবডি ইজ অ্যান্সারেবল, কেউ কোনো উত্তর দেন? কোনোদিন আমরা কোনো বিজ্ঞপ্তি দেখেছি রেলের যে এই জন্য আমরা দুঃখিত, আমরা চেষ্টা করছি এটাকে ঠিক করতে? তার কারণ সাধারণ মানুষ কি কোনোদিন প্রশ্ন করতে পারবেন রেলমন্ত্রীকে? কেন্দ্রীয় সরকার কোনো স্টেটমেন্ট দেবেন? কোনোদিন দিয়েছেন? এত বড় বড় ঘটনাগুলো হয় কারণ ওনারা জানেন ওনাদেরকে প্রশ্ন করার এখতিয়ারই আমাদের নেই। সুতরাং দে ডোন্ট বদার আস। তো এই জায়গাটাতে মানুষকে এটা বোঝাতে হবে যে ভাই এটা তোমাদের উত্তর দিতে হবে, এবং মানুষের চোখে এইভাবে ধুলো দিলে মানুষ কিন্তু সেটা ছেড়ে না কথা বলাটাই উচিত আমি মনে করি। আমি দ্রুত একবার পরিসংখ্যানে আসবো। খানিকক্ষণ আগে যেটা বলছিলাম যে এবছরই শুধু জানুয়ারি থেকে মার্চ দেশ জুড়ে 15 ঘন্টার বেশি ট্রেন লেট করার ঘটনার সংখ্যা বেড়েছে 810%। ভাবা যায়? শিয়ালদায় লোকাল ট্রেনের দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে রেল, শুরু হয়েছে তদন্ত। তবে যাত্রীরা বলছেন, একটা দুর্ঘটনা ঘটলে নড়েচড়ে বসে কি হবে? সমস্যা তো অনেক গভীরে। ট্রেন লেটের সমস্যা তো কয়েক যুগ পুরনো, তার কোনো সমাধান কি আজ পর্যন্ত হয়েছে? সম্প্রতি রেলের সব জোনের প্রধানদের কড়া ভাষায় চিঠি দেন রেলমন্ত্রী। নির্দেশ দেন রেলের সময়ানুবর্তিতা বজায় রাখুন, নয়তো শাস্তির জন্য তৈরি থাকুন। একই সঙ্গে রেলমন্ত্রীর নির্দেশ, নজরদারির জন্য প্রত্যেক জোনে একজন করে উচ্চপদস্থ আধিকারিক থাকবেন। রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত তারা ডিউটি করবেন। কি সমস্যা হচ্ছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে। কিন্তু ট্রেন লেট কি বন্ধ হয়েছে?
ট্রেনসুবিধা.com নামে একটি ওয়েবসাইটের পরিসংখ্যান বলছে এবছরের প্রথম 3 মাসে 15 ঘন্টার বেশি লেট করেছে এমন ট্রেনের সংখ্যা 810% বেড়েছে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 15 ঘন্টার বেশি লেট করেছে 1382টি ট্রেন। প্রথম 3 মাসে 866টি সুপারফাস্ট ট্রেন 15 ঘন্টার বেশি লেট করেছে। আর শুধু দূরপাল্লা ট্রেনই নয়, লোকাল ট্রেনেও লেট কার্যত নিয়মে পরিণত হয়েছে বলে অভিযোগ। লোকাল ট্রেনের অভিজ্ঞতা কি যারা যাত্রী তাদের থেকেই জানবো। আপনারা ট্রেনে নিত্য যাতায়াত করেন, লোকাল ট্রেনের আপনারা সামগ্রিকভাবে কি চিত্র দেখতে পান? ভিড় থাকে, খুব ভালো ভিড় থাকে, লোকজনের যাওয়া আসা খানিকটা অসুবিধে হয়। সাউথ 24 পরগনার ব্যাপার হচ্ছে ট্রেনের সংখ্যা কমই, একটা ট্রেন মিস হয়ে গেলে পরে 1 ঘন্টা অন্তর, স্বাচ্ছন্দ্য ঠিক অতটা আসে না। স্বাচ্ছন্দ্যভাবে ট্রেনে চলাচল তো দূরের কথা, টাইমে তো চলে না কোনো দিন ট্রেন। একটা ট্রেন চলে গেলে যে পরবর্তী ট্রেনে স্বাচ্ছন্দ্য উঠতো, সেই স্বাচ্ছন্দ্য নিরাপত্তা নেই। গেদে থেকে আমি রানাঘাটে আসি, গেদে থেকে রানাঘাটটা প্রায় লেট করে, যে কারণে আমরা পরবর্তী যে ডাউন ট্রেন সেগুলো পাই না টাইমে। ট্রেনের কোনো টাইম নেই, যখন খুশি আছে যখন খুশি যায়। আর শুধু এতেই চমকে উঠবেন না, এই প্রেক্ষাপটেই সামনে এসেছে ক্যাগের চাঞ্চল্যকর রিপোর্ট, যেখানে দাবি করা হয়েছে লোকাল ট্রেন কতটা লেট রেলের সেই তথ্যেও নাকি রয়েছে গলদ। 2016 সালে রেলের বিভিন্ন জোন থেকে তথ্য সংগ্রহ করে 2017 সালের মার্চে রিপোর্ট প্রকাশ করে ক্যাগ। সেই রিপোর্টে দাবি করা হয়েছে রেলের বিভিন্ন জোনে লোকাল ট্রেন যতটা লেট করে সেই তথ্য সঠিকভাবে রেলে নথিভুক্ত হয় না। ক্যাগ তাদের পর্যবেক্ষণে এও দাবি করেছে তথ্য সঠিকভাবে নথিবদ্ধ না হওয়ার জেরেই ট্রেন লেটের ফলে রেল যাত্রীদের নিত্যদিনের সমস্যা সঠিকভাবে চিহ্নিত করা হচ্ছে না, তাই মিলছে না কাঙ্ক্ষিত সমাধান সূত্র। ট্রেন ঠিক সময় চলছে কিনা তা রেলে নথিবদ্ধ হয় ICMS অর্থাৎ ইন্টিগ্রেটেড কোচিং ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে। রিপোর্টে ক্যাগ দাবি করেছে এই ইন্টিগ্রেটেড কোচিং ম্যানেজমেন্ট সিস্টেমে এখনো অনেক ক্ষেত্রেই তথ্য নথিবদ্ধ করা হয় হাতে লিখে, সেখানেই ঘটে গলদ। তার জেরেই লেট সংক্রান্ত সঠিক পরিসংখ্যান রেলের কাছে নথিবদ্ধ হয় না। বিশেষজ্ঞরা বলছেন 100% ট্রেন টাইমে চালাতে রেলের প্রয়োজন 8,74,000 কোটি টাকা, কারণ রেল ট্র্যাকের সংখ্যা বাড়ানো, নতুন করিডোর তৈরি করা, এরকম নানা পদক্ষেপ করতে হবে, আর তার জন্যই প্রয়োজন প্রচুর অর্থের। এদেশের লাইফলাইন হচ্ছে ট্রেন, এর মধ্যে লোকাল ট্রেনই কোটি কোটি মানুষের ভরসা। আর তাই যদি এভাবে লেট লতিফ হয়ে চলে, তাহলে সাধারণ মানুষ চলবেন কি করে? তারা তো টিকিট কেটেই ট্রেনে চড়ছেন, তাহলে কেন ঠিক সময় ট্রেন ছাড়বে এই আশা করা যাবে না? প্রশ্ন নিত্যযাত্রীদের। কিন্তু অনেক দেশেই ট্রেন লেটের দায় রেল নিজেদের কাঁধে নেয়। যেমন জাপানে ট্রেন 5 মিনিট দেরি করলে রেলের সংশ্লিষ্ট আধিকারিককে ট্রেনে উঠে যাত্রীদের কাছে ক্ষমা চাইতে হয়। ইংল্যান্ডে 15 থেকে 29 মিনিট ট্রেন লেট করলে যাত্রীদের 25% ভাড়া ফেরত দিতে হয়। 30 থেকে 59 মিনিট লেট হলে অর্ধেক ভাড়া ফেরত দিতে হয়, আর 1 ঘন্টা লেট হলেই পুরো ভাড়া ফেরত। কিন্তু ভারতে ট্রেন লেট চলছে তো চলছেই, এই যন্ত্রণা শেষ কবে? উত্তরের অপেক্ষায় নিত্যযাত্রীরা। এবিপি আনন্দ। মনোজবাবু, কোনো বেসরকারি সমীক্ষা নয়, একেবারে 2016 রেল মন্ত্রকের তথ্য বলছে যে প্রায় 5,75,000 ট্রেনের মধ্যে 1,35,000 ট্রেন সময় চলেনি। রেলের পরিসংখ্যান বলছে। রেলের পরিসংখ্যান বলছে, কিংবা ক্যাগ রিপোর্ট যেটা দেখা, সর্বত্রই রেলের যে পরিকাঠামোগত ত্রুটি হলো প্রচণ্ড। এবং এটা তো আজকে না, 71 বছর আমরা স্বাধীন একদম, আর এই দশকের বিষয় নয়, মানে এটা এই দশকের নয়। ট্র্যাক নিয়ে অভিযোগ একাধিক অনুষ্ঠান আমরা করেছি, এই বহু অভিযোগ, কিন্তু যেটা মূল কথা হলো কিলোমিটার ট্র্যাক চেঞ্জ করতে হবে ঠিকমতো রেল চালাতে গেলে। আজকে যেটা সবচাইতে বড় কথা হলো গিয়ে নিত্যযাত্রীরা যে অবস্থায় আছেন, যে অবস্থায় যাতায়াত করেন, এদেরকে মানুষ বলে কেউ ভাবে বলে না, এবং সেটা পাল্টাচ্ছে না। ধরুন আমার ছোটবেলায়ও শিয়ালদা কারশেডে গিয়ে ট্রেন আসতে হতো, আজকে ওনারা বলবেন না, আজকেও হয়, মানে তার মধ্যখানে আমরা মারাত্মক একটা জায়গায় যেটা বলছিলাম, না একটা মারাত্মক জিনিস। কারণ এই ক্যাগের রিপোর্টটা নিয়ে আমরা জাস্ট 2-3 দিন আগেই সুভাষদাও ছিলেন, আমরা একটা অনুষ্ঠান করেছিলাম এইখানে, তো সেইখানে আমরা দেখেছি, এবং আমি সেদিনই বলেছিলাম যে আমরা কোন যে মেইনটেনেন্সের যে অবস্থা, যে টাইমটা ওরা পায়, তাতে আমরা কিসের উপর। কিন্তু তার থেকেও মারাত্মক যেটা হলো, এই ক্যাগ রিপোর্ট বলছে যে ওরা যে রিপোর্টটা সমস্ত রিজিয়ন থেকে যে রিপোর্টটা দিল্লিতে যাচ্ছে, সেই রিপোর্টটাতে যেখানে হয়তো 20 মিনিট লেট, সেটা দেখাচ্ছে 5 মিনিট লেট। অর্থাৎ মানে প্রথম কথাই যে রিপোর্টটা পাঠানো হচ্ছে, আমি বলার চেষ্টা করছিলাম যে নিত্যযাত্রীরা এত অসুবিধার মধ্যে আছে, যেটা রেল কর্তৃপক্ষ কোনো সময় ভাবছেন না, দীর্ঘদিন ধরে ভাবছেন না। রেলের টাইম টেবিল একটা কথা বলছে, আর বাস্তব একটা কথা বলছে। এই জায়গাটার থেকে যে
তাদের কোনো দায়িত্ব আছে রেল অথরিটির, এটা রেল কোনো সময় স্বীকার করেননি। আজকে যে জিনিসটা আইজদা বললেন যে খুব স্বাভাবিকভাবে দায়িত্ব তো ঝেড়ে ফেলে দেওয়া হলো, রেল নিজের কাঁধে দায়িত্ব রাখলো না, দুজনকে টার্গেট করে নিল, একজনা হলো ড্রাইভার একজনা হলো গার্ড। আজকে যে আমার মেনটেন্যান্সে কতখানি ত্রুটি হয়েছে এই জিনিসটা নিয়ে কি রেল ভাববে? তার রিপোর্টে কি তাই আসবে? আমি এই ব্যাপারে একটা কথা বলতে চাই, মনোজবাবুর কথা, মনোজবাবুর ব্যাপারে একটা কথা বলতে চাই যে ড্রাইভার গার্ডের ওপর রেসপন্সিবিলিটি ফিক্স করলে রেল কিন্তু দায়িত্ব ঝেড়ে ফেলছে না, কারণ এরা দুজনই কিন্তু রেলওয়ে স্টাফ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মেনটেন্যান্সের ত্রুটি যদি থাকে এক্ষেত্রে থাকতেই পারে, কিন্তু তার জন্য ওই স্টাফকে রেসপন্সিবল করে তাকে যদি টেক আপ করা হয় তখনও কি মনোজবাবু বলবেন রেল দায়িত্ব ঝেড়ে ফেললো? সুতরাং কোনো একটা যদি রেলের গাফিলতি থাকে, কারো একজনের তো গাফিলতি থাকবে, সেটা আমি বলছি অফিসার আমাকে বলতে দিন, কমপ্লিট করতে দিন, সেটা স্টাফের রেসপন্সিবিলিটিও থাকতে পারে বা ওপর মহলের রেসপন্সিবিলিটি থাকতে পারে। আমি বলছি না সব ক্ষেত্রে স্টাফের রেসপন্সিবিলিটি থাকে, যে ক্ষেত্রে উঁচু মহলের রেসপন্সিবিলিটি থাকে সেক্ষেত্রে, কিন্তু কোনো একজনের তো কোথাও গলতি থাকবেই। একটা রেলওয়ে আছে সেখানে কারণ স্টাফের তো রেসপন্সিবিলিটি এই ধরনের দপ্তরে আমার পাচ্ছেন বেশি স্টাফ। আমি একটাই জিনিস বলছি না, আপনি যেটা বললেন না এটার মধ্যে একটা ফ্যালাসি আছে। রেলওয়েতে আপনি বলছেন ড্রাইভার এবং ড্রাইভারটা পার্টিকুলারলি 30% বেশি থাকা উচিত, অন্য স্টাফ নর্মালি 12.25% বেশি থাকা উচিত। এই যে ভ্যাকেন্সিগুলো ক্যালকুলেট করা হয় এটা কিন্তু অ্যাডিশনাল ধরে করা হয়। ধরুন 100টা ড্রাইভার কোনো জায়গায় দরকার, 130টা থাকবে। যদি আমরা বলি 20% ভ্যাকেন্সি আছে, আইডিয়াল সিচুয়েশনটাই তো মেইনটেইন করা আইডিয়াল থাকতে হবে, কিন্তু সুতরাং 30% হয়নি তার উপরে 20% আছে, এটা কিন্তু ফ্যালাসি, এটা ঠিক। আমি আবার আবার দ্রুত আজকেই বাগনানে মালগাড়ির ক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটেছে, দেখো। শিয়ালদায় ট্রেন দুর্ঘটনা, স্টেশন থেকে এনআরএস বিআর সিং হাসপাতাল, সর্বত্র কান্নার রোল, আতঙ্কিত মানুষের ভিড়। এমন সময় আরও দুটো ব্রেকিং নিউজ। বালিগঞ্জে বিপত্তির মুখে লোকাল ট্রেন, বাগনানে ট্রেনের ধাক্কায় বেগল পোস্ট। বুধবার তখন সকাল 10:30টা, সবে শিয়ালদায় দুর্ঘটনা ঘটেছে। এমন সময় বালিগঞ্জ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ঢুকছিল শিয়ালদাগামী লক্ষ্মীকান্তপুর লোকাল, কিন্তু ট্রেনটি পুরোপুরি স্টেশনে ঢোকেনি। মহিলা সহ 3টি বগি প্ল্যাটফর্মের বাইরে থেকে যায়, হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে, কেউ কেউ আবার লাফিয়ে নামতে শুরু করে দেন। 12 বগি ট্রেন পুরো প্ল্যাটফর্মে না ঢুকে অর্ধেক দাঁড় করে রেখে দিয়েছে, প্রায় দিনে তারপরে দিয়েছে। কি করে নামবো? বালিগঞ্জে নামতেন? হ্যাঁ। কি হলো? ট্রেনটা তো এখানে দাঁড় করিয়ে দিল প্ল্যাটফর্মের বাইরে। হ্যাঁ। কতক্ষণ আটকে আছেন? তা 10 মিনিট হলো। প্রায় 20 মিনিট ট্রেনটি এভাবেই দাঁড়িয়ে থাকে। এরপর গোটা ট্রেনটিকে স্টেশনে নিয়ে আসা হয়। ঘটনা নিয়ে মুখে কুলু পেটেছে রেল। এদিন দুপুরে বাগনান স্টেশনের মিডল লাইনে একটি পোস্টে মালগাড়ির ওয়াগনের দরজার ধাক্কা লাগে। পোস্ট বেঁকে যাওয়ায় মিডল লাইনে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে। দুটি ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও সাম্প্রতিক সময়ে একাধিক বড় দুর্ঘটনার সাক্ষী হয়েছে ভারতীয় রেল। গত 21শে জানুয়ারি অন্ধ্রপ্রদেশের কুনেরুর কাছে লাইনচ্যুত হয় জগদলপুর ভুবনেশ্বর হীরাখণ্ড এক্সপ্রেস। মৃত্যু হয় 41 জনের, আহত হন 68 জন। গত বছরের 20শে নভেম্বর উত্তরপ্রদেশের কানপুরের কাছে পুখরায়নে লাইনচ্যুত হয় ইন্দোর রাজেন্দ্রনগর এক্সপ্রেসের 14টি বগি, ঝরে যায় 150টি প্রাণ। ঘটনায় আহত হন 260 জন। এর আগে 13ই ফেব্রুয়ারি 2015 এর্নাকুলাম এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে 12 জনের মৃত্যু হয়। 20শে মার্চ 2015 উত্তরপ্রদেশের দেহরাদুন বারাণসী জনতা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে 58 জনের মৃত্যু হয়। 4 আগস্ট 2015 মধ্যপ্রদেশের ট্রেন দুর্ঘটনায় 31 জনের মৃত্যু হয়। এছাড়াও ছোট বড় অসংখ্য ট্রেন দুর্ঘটনা ঘটেছে, কিন্তু কিছু হয়েছে কি? কয়েকজন সাসপেন্ড, কয়েকটা তদন্ত কমিটি, বাস। আর রেল দুর্ঘটনার এই দীর্ঘ ইতিহাসে আজ পর্যন্ত ভারতে দুর্ঘটনার নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করেছেন মাত্র 3 জন রেলমন্ত্রী, লাল বাহাদুর শাস্ত্রী, নীতিশ কুমার এবং 2000 সালে জোড়া ট্রেন দুর্ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তা গ্রহণ করেননি। পদত্যাগের পর রেল দুর্ঘটনা যেমন বন্ধ হয়নি, তেমনি দুর্ঘটনার পর নৈতিক দায়িত্ব নেওয়ার তাগিদও আর কারোর মধ্যে দেখা যায়নি। সুনীত হালদার ও জয়দীপ হালদার, এবিপি আনন্দ। দুজন নিত্যযাত্রী আমাদের সঙ্গে স্টুডিওতে। আমি দ্রুত একবার আপনাদের অভিজ্ঞতা জানতে চাইব। লেটের কথা আপনি যখন বলছেন আপনাকে বলি, আমি আগেই বলেছি আমি রক্ষণাবেক্ষণ, হ্যাঁ আগে বলেছি যে আমি এদিকে প্যাসেঞ্জার নই, আমি হচ্ছে সোনারপুর থেকে দাবন হাওড়া।
আমাদের ট্রেনটা আমি যাই হচ্ছে 9:23-এ, কিন্তু ওটা কোনোদিনই 9:35-এর আগে ছাড়ে না। আপনি বুঝতে পারছেন, এই যে আমার 13-14 মিনিট লেট, এটা কিন্তু আমাদের অফিসের ক্ষেত্রে সত্যিই অসুবিধা হয়, আমরা সময় মতো পৌঁছাতে পারি না। এটাও যেমন সত্যি কথা, তেমনি দেখা যাচ্ছে যে আমাদের দাঁড়ানো বা বসার জায়গা তো দূরের কথা, দাঁড়ানোর জায়গাও অনেক সময় আমরা পাই না। ঠিক, আমি অমিত বাবুর কাছে আসবো। তো আজকে তো একটা জিনিস হচ্ছে ধাক্কা মারা, আরেকটা পার্ট হচ্ছে তাতে ডিরেলড হয়ে দুটো ট্রেনের কাছাকাছি আসা, মারাত্মক। কেউ যদি সামান্য একটু দরজার বাইরে বেরিয়ে থাকতেন মারাত্মক দুর্ঘটনা, একজন পড়েছে, প্ল্যাটফর্মে পড়েছে। একেবারে সৌভাগ্যক্রমে সেরকম কিছু ঘটেনি। নিত্যযাত্রী হিসেবে আপনার অভিজ্ঞতা কি? লেট তো ব্যাপারই আছে। আমাদের সাউথ লাইন হচ্ছে ধরুন 1 ঘন্টা বাদে বাদে ট্রেন, যদি 5 মিনিট ধরে লেট করে, আমি ধরুন পার বগিতে আরো গোটা 30 জন 40 জন লোক দাঁড়াবে। এবার ভাবুন 3,500, আপনাদের ডেটা বলছে 3,500 একটা ট্রেনে যায়, এবার পার বগি যদি 50 জন করে এক্সট্রা, ভাবুন কি অবস্থা। দাঁড়ানো আমাদের যে দুটো সিটের মধ্যখানে যে লাইন আছে, 3 জন করে দাঁড়ায়, নিঃশ্বাস নেবেন কি করে গরমকালে, ম্যাক্সিমাম লোক ঝুলে ঝুলে যাচ্ছে। এই যে 250 লোক বললেন না পার কোচ, এটা কিন্তু আইডিয়াল সিচুয়েশন। ওনারা সাউথ সেকশনে বলবেন, মেন লাইনে বলবেন 250 না 450 লোক থাকে এক একটা কোচে, মানে প্রতি মিনিটে আপনার একটু লেট করা মানে আপনার বেড়ে যাচ্ছে, এটাকে গ্র্যাজুয়ালি বাড়ে। আমি যেটা বলছিলাম, এটা সুভাষবাবু বললেন, সুভাষবাবু ঠিকই বলেছেন যে রেল ড্রাইভার এবং গার্ডের বিরুদ্ধে একটা অ্যাকশন নিয়েছেন, কিন্তু আমার কথা হলো যে সেটা যেমন নিয়েছেন, আমাদের বক্তব্যটা হলো সিপিআরের বক্তব্যতে আমরা কিন্তু এটা বুঝলাম না যে গার্ডের দোষ আছে না ব্রেকটা ফেল করেছে, এটা কিন্তু তদন্ত সাপেক্ষ। হ্যাঁ, কিন্তু বাফারটা যে নেই সেটা তো একদম আমরা দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছি। তাহলে এটার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কিন্তু একটি কথা বললেন, এটাই আমাদের কাছে অবাক লাগে, যেটা দেখা যাচ্ছে, যেটা আবার নতুন করে প্রমাণ করার নেই, নতুন করে ইনভেস্টিগেশন করার নেই, খালি এইটুকুই ওনারা যদি বলতেন বা এই দায়িত্বটা নিতেন, মানুষকে বলতেন যাদের জন্য বাফারটা নেই তাদের শাস্তি হবে। আমরা নিঃসন্দেহে আশা করব রেল দপ্তর সিরিয়াসলি বিষয়টা তদন্ত করে। যারা ড্রাইভার ধরুন, আপনি তো 13 নম্বরে তো আরো ড্রাইভার তো চালিয়েছে, শুধু এটা না, তারাও তো দেখেছে, তারাও তো কিছু বলেনি। আরো তো ধরুন সকাল ধরুন 10টায় হয়েছে, ট্রেন ঢুকেছে, সকাল 4টে থেকে শুরু হয়। তারা বলেছে কি বলেনি আমরা জানি না, সেটা আমি ড্রাইভারের কথা বলছি। ভারতবর্ষে বুলেট ট্রেন, তো বুলেট ট্রেনের স্পিড হলে তো বিধান বাবুকে হেঁটে বা স্ট্রেচারে বিআর সিং যেতে হতো না, ট্রেনটাই সোজা শেষ করার আগে একটা কথা, সামান্য একটা কথা, আমি একটা কথা বলবো। আর অভিযোগ আমরা কাকে জানাবো? শিয়ালদা ডিভিশনের পার্টিকুলারলি শিয়ালদা ডিভিশনের ড্রাইভারদের উপর কিন্তু একটা অ্যাডিশনাল চাপ সবসময়ই থাকে। এমনিতে যে ডিউটিগুলোর কথা বললেন, ওখানে আপনি যদি কোনোদিন ড্রাইভারদের সঙ্গে গিয়ে থাকেন, আমার সেই অভিজ্ঞতা আছে, আমি বহু ট্রেনের ড্রাইভারদের সঙ্গে ট্রাভেল করতাম আগে, তাতে দেখা যায় কি এত লোক রাস্তা লাইন পারাপার করে, আর লাইনের কাছে এত এনক্রোচমেন্ট আছে যে ড্রাইভারদের ওপর অত্যন্ত বাড়তি চাপ পড়ে। তাদের সব সময় একটা মোটর গাড়ি চালাতে গেলে যে অবস্থায় কখন সামনে লোক এসে দাঁড়াবে, সেইটা কিন্তু মারাত্মক চাপ একটা ড্রাইভারদের পক্ষে, এটা কিন্তু একটা সাংঘাতিক চাপ। সেই জন্য আমার মনে হয় ড্রাইভারদের ওপরে একটা যে চাপটা আসে না, যেটা ওনারা বললেন অবসাদ বা খুব একটা, এটা কিন্তু ড্রাইভারদের ওপর একটা অ্যাডিশনাল চাপ থাকে। শিয়ালদা সোনারপুর শিয়ালদায় বলছি যে বলছেন লেট, ঠিকই ধরুন আপনার বালিগঞ্জ থেকে 5 সার্কাস 3টে জায়গায় ট্রেন থামে প্রতিদিন স্টেশনের আগে, বালিগঞ্জ থেকে ছাড়ার পরে এক অভিযোগ। আমি এই অনুষ্ঠানের একেবারে শেষে আপনাদের দেখাতে চাইবো, ভারতবর্ষে কোনো ঘটনা ঘটলে কোনো সন্দেহ নেই সেটা নিয়ে বিরোধীদের একটা ভার্সন হবে, শাসকদের একটা ভার্সন হবে, সে নিয়ে রাজনীতি থাকবে। প্রতিদিন সাধারণ মানুষকে যে যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যে ঝুঁকির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এবং আজকের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে কতটা বিপজ্জনক হতে পারত এই দুর্ঘটনা। সৌভাগ্যক্রমে হয়নি, কিন্তু এখান থেকে কর্তৃপক্ষ, রেল কর্তৃপক্ষ কি শিক্ষা নেবেন, এই প্রশ্ন রইল শেষে। আতঙ্কিত হয়ে উঠেছি, বুকে বাম দিকটাতে বেশ জোরেই প্রেসারটা পড়েছে। আমরা তো আমাদের একটু নিরাপত্তা চাইবই। আতঙ্কের রেল সফর, গন্তব্যে পৌঁছেই বিভীষিকার মুখোমুখি, অল্পের জন্য ফেরা মৃত্যু মুখ থেকে। দেশের মধ্যে সবচেয়ে বেশি যাত্রী যাতায়াত করেন যে স্টেশনে, সেই শিয়ালদাতেই এমন ঘটনা। আবারও প্রশ্নের মুখে রেল যাত্রীদের সুরক্ষা। বিরোধীদের প্রশ্ন, কোথায় গেল রেলমন্ত্রীর সুরক্ষার প্রতিশ্রুতি? বলেছিল আমাদেরকে বুলেট ট্রেন দেবে, বুলেট ট্রেন তো বাদই দিন, ভারতবর্ষের রেলমন্ত্রী নিজে বলেছিলেন যে আমাদের মিশন হচ্ছে জিরো অ্যাক্সিডেন্ট মিশন। কিন্তু এই সরকার খালি বড় বড়
উঁচু উঁচু স্বপ্ন নিজেরা দেখে না, কিন্তু লোককে দেখাতে গিয়ে একটা রেল একটা পরিষেবা, তার যেটা মৌলিক যে দায়িত্ব পালন করা উচিত সেই পরিষেবা চালাতে গেলে সেফটি অ্যান্ড সিকিউরিটি সেই জায়গাটা সরকার উদাসীন। কানপুর থেকে শিয়ালদা এক অবস্থা। বিজেপি অবশ্য দাবি করছে সুরক্ষিত রেলযাত্রা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নিয়েছে তাদের সরকার। কারো একটু সামান্য ভুলের জন্য এই ধরনের ঘটনা হয়ে যায়, ভগবানের আশীর্বাদ যে বড় কিছু হয়নি, তো তার জন্য বুলেট ট্রেন দেশে আসবে না এত দূর না চিন্তা করাই ভালো। সব কিছুই হবে, উন্নতি হচ্ছে, বুলেট ট্রেনও চলবে, অধীরবাবু টেনশন না নিলেও চলবে। যে বিষয়টা মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না বা এটা অভাব আছে, সেটা জানার পরে সঙ্গে সঙ্গে ব্যবস্থা হচ্ছে। এদেশের লাইফলাইন হচ্ছে ট্রেন, এর মধ্যে লোকাল ট্রেনই কোটি কোটি মানুষের ভরসা। আর সেখানেই যদি দুর্ঘটনা ঘটে কিংবা ট্রেন লেট চলে, তাহলে সাধারণ মানুষের চলবে কিভাবে? প্রভু কি শুনছেন সাধারণ মানুষের আরতি? বিজেন্দ্র সিংহ ও আবির দত্ত, এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। নিপস হোটেল ম্যানেজমেন্ট, ইস্টার্ন ইন্ডিয়াজ নাম্বার 1, ওয়াইল্ডস্টোন পারফিউমস। লোক তো নোটিস করবেই। সোলারিস বনহুগলি, উত্তর কলকাতার প্রথম রিয়েল অ্যাফোর্ডেবল হাউজিং। ফসকালে পস্তাবেন। পার্টনার বাই আদি অক্ষয় অ্যান্ড কোম্পানি, কলেজ স্ট্রিট ও বড়বাজার। অনমোল মারি প্লাস, ক্রাঞ্চি প্লাস, টেস্টি প্লাস, বদলাও জীবনের স্বাদ। এবং সুরক্ষা ডায়াগনস্টিক, 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা।